রূপঙ্কর তার স্ত্রী সুজাতা ও বাচ্চা মেয়েকে নিয়ে গীতপুর নামক একটি গ্রামে থাকত। রূপঙ্কর বাড়িতে কাপড় তৈরির কাজ করত, তাতে তার বেশ ভালোই আয় হতো। কিন্তু রূপঙ্কর খুব কিপটে ছিল, যার কারণে সুজাতা খুব চিন্তিত। একদিন যখন রূপঙ্কর কাজ করছিল, তখন সুজাতা তার জন্য চা নিয়ে আসে। আর এই নাও চা। হ্যাঁ, দাও দাও, সেই কখন থেকে চা খেতে ইচ্ছে করছে। দুধের চা? দুধ ছাড়া কি দই দিয়ে চা বানাবো? মানে আমি বলতে চাইছি দুধ দিয়ে চা কেন? দুধ ছাড়াও তো চা বানানো যায়। এত খরচ করলে কিভাবে চলবে বলো তো? যেখানে লাল চা দিয়ে কাজ চলে যেতে পারে, সেখানে দুধের প্রয়োজন আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে, দুধ ছাড়া আমি চা খেতে পারি না। সবকিছুতে কিপটেমি করা ভালো না। এখন তোমায় কি করে বোঝাই? কোনো দরকার নেই। জানি না বাবা, এ কোন কিপটে কপালে এসে জুটেছে। কেউ আছো, এই গরিবকে কিছু দেবে, ঈশ্বর মঙ্গল করবেন। কেউ আছো? উফ, আর একটা খরচ। বলে দাও, বাড়িতে কেউ নেই? এভাবে কেউ বলে নাকি? গরিব মানুষ তাই তো ভিক্ষা চাইছে নাকি? এভাবে বলতে নেই। আরে ওই মহিলা তো রোজই আসে, শেষে ওর জন্য আমি গরিব না হয়ে যাই। তাহলে তুমি কি এখন নিজেকে বড়লোক মনে করো নাকি? হ্যাঁ, মানে এই শোনো সুজাতা, এটা নাও দিদি। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন তোমার ছেলে ভালো আছে তো? হ্যাঁ দিদি, তুমি যে ওষুধগুলো দিয়েছিলে ওটা খেয়েই খোকার জ্বর সেরে গেছে, এখনো ঠিক আছে। আচ্ছা দিদি, আমি এলাম। এ কি দিদি, তোমার শাড়িটা তো পুরো ছিঁড়ে গেছে, একটু দাঁড়াও, আমি আসছি। আরে রে রে, তুমি নতুন কাপড়গুলো বের করছো কেন? দুদিন আগেই তো তুমি নতুন কাপড় নিয়েছিলে না? এটা আমার জন্যে না, ওই মহিলার কাপড়টা ছিঁড়ে গেছে, বুঝেছো? এটা আমি ওকেই দিচ্ছি। কি? এখানে আমি এক এক পয়সা বাঁচানোর জন্য ছেঁড়া ফাটা সব পরছি, আর তুমি নতুন কাপড় দান করছো? এখন যার যেমন ভাগ্য, এ ব্যাপারে আমি আর কি করতে পারি? আমার কাপড়। এই শোনো, দুপুরের খাবারে কি খাবে? খাবার? না না, আমি খাবো না। তোমার আর শুভর জন্য বানিয়ে নাও, না হলে আজ তোমাকেও খেতে হবে না। কেন? যদি আমরা দুজনেই আজ এক টাইমের খাবার না খাই, তাহলে কাপড়ের টাকাটা কিছুটা হলে উঠবে। কি? হে ভগবান, টাকা জমানোর চক্করে পড়ে তুমি এতটাই নিচে নেমে গেছো যে না ভালো করে খাও আর না ভালো কিছু পড়ো, আর এখন তুমি আমাকেও বারণ করছো? হায় রে আমার পোড়া কপাল। আরে কাঁদছো কেন? যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে খরচ আরো বেড়ে যাবে। বাবা, বাবা টাকা দাও না, ঘোড়া গাড়ি নেব। আমার সব বন্ধুরা ঘোড়া গাড়ি চেপেছে, আমিও চড়তে চাই বাবা। ঘোড়া গাড়ি? আরে কেন শুধু শুধু বাবার খরচ বাড়াচ্ছ? না না, আমি চড়বো। আচ্ছা ঠিক আছে, তোমায় ঘোড়ায় চড়তে হবে তো? হ্যাঁ। তো ঠিক আছে, আমি ঘোড়া হব। শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ? এভাবেই রূপঙ্কর সব ব্যাপারে কিপটেমি করত। একদিন রূপঙ্কর শহরে কাপড়ের অর্ডার নিতে যায় এবং সারাদিনের ব্যস্ততার কারণে তার অনেকটা দেরি হয়ে যায়। এই রে, এত রাত হয়ে গেল যে বাস পাবো কিনা কে জানে। তা তো বাস স্টপে গেলেই জানতে পারবো। ও দাদা, কোথায় যাবেন? গীতাপুর। গীতাপুর? ঠিক আছে, বসুন, আমি ছেড়ে দিচ্ছি। তা ভাড়া কত দিতে হবে? আরে দাদা, দিনের ভাড়া 200 টাকা, আপনি আমাকে 250 টাকা দেবেন। এমনি তো এখন আর কোনো বাস পাবেন না। কে বলেছে বাস পাওয়া যাবে না? এখনো শেষ বাসের সময় হয়নি। কিভাবে লোককে ঠকাতে হয় তোমাদের থেকে শিখতে হয়। ঠিক আছে, এই জন্যই কারো ভালো করতে নেই। বড় এসেছিল ভালো করতে। আরে যদি ভালো করারই থাকে তাহলে ভাড়া কেন চাইছিলি? এমনিতেই ছেড়ে দিতে পারতিস। রূপঙ্কর নিজের মনে বিড়বিড় করতে করতে এগিয়ে যায়
এবং অজান্তেই ভুল পথ ধরে, যা তাকে এক অন্য বাস স্টপে নিয়ে যায়। আরে এটা আবার কোন বাস স্টপ? আমি তো এখানে কখনো আগে আসিনি। এখান থেকে গীতাপুরের বাস পাবো, কিন্তু জানবোটাই বা কি করে? কাকে জিজ্ঞাসা করব? আশেপাশে তেমন কাউকে দেখতেও পাচ্ছি না। আরে বাস তো এদিকেই আসছে। একটা কাজ করি, ড্রাইভারকে জিজ্ঞেস করে নেব। কোথায় যাবেন দাদা? গীতাপুর যাবেন? হ্যাঁ, উঠে পড়ুন। জানি না এরা টাকা কিভাবে বাঁচায়। আরে বাস যখন খালি, আবার রাতও হয়ে গেছে, তাহলে এসির কি কাজ? টাকা কিভাবে বাঁচাতে হয় আমার থেকে শেখা উচিত। ও কন্ডাক্টর দাদা, একটু এদিকে এসো তো। হ্যাঁ, কি ব্যাপার? আরে তুমি ভয় দেখাচ্ছ কেন? আমি তো শুধু জানতে চাইছিলাম, যখন বাসে আর কোনো প্যাসেঞ্জার নেই তখন এসি কেন চালিয়ে রেখেছো? কে বললো আপনাকে যে বাসে প্যাসেঞ্জার নেই? কি? বাস অর্ধেকের চেয়েও বেশি প্যাসেঞ্জারে ভর্তি। অর্ধেকেরও বেশি? আপনি বেশ মজা করেন দাদা। আমি ঠিকই বলছি। না না, আমি ভুল দেখেছি। দেখুন, আমি মিথ্যে কথা বলি না, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছি। এতে এত রেগে যাওয়ার কি আছে? মনে হচ্ছে খুব টেনশনে আছে, হয়তো বাড়ির কোনো সমস্যা। এখন সবাই তো আমার মতো বুদ্ধিমান নয়, নিশ্চয়ই টাকার কোনো ব্যাপার হবে। এই জন্য আমি মেপে ঝেপে টাকা খরচ করি, আর সবাই বলে নাকি আমি কিপটে। তখনই কন্ডাক্টর বাসের পিছনের সিটে গিয়ে টিকিট কাটতে বলে, আর সে কারোর সঙ্গে কথা বলে আর টিকিট দেয়। রূপঙ্কর এইসব দেখে, কিন্তু কিছুই বুঝতে পারে না। ও একা একা কার সাথে কথা বলছে? বাসে তো আর কেউই নেই। হয়তো বেচারার মানসিক অবস্থা একদম ভালো নেই। এই জন্যই আমি সবাইকে বলি কিছু টাকা জমাতে, যাতে অসময়ে কাজে লাগে। ভেতরে চলে আসো। আরে এসব হচ্ছেটা কি? কখনো কন্ডাক্টর পেছনে গিয়ে কথা বলছে, কখনো ড্রাইভার গাড়ি থামিয়ে কাউকে ভেতরে আসতে বলছে, কিন্তু আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না। এবার বুঝেছি, এটা কন্ডাক্টর আর ড্রাইভারের কোনো চালাকি। হয়তো ওরা এইভাবেই মানুষকে ঠকায়। তাহলে ওরা কি চোর? কি করব এখন, কি করব? হ্যাঁ, একটা কাজ করি, গাড়ির আয়নার দিকে নজর রাখি। অন্য কোনো গাড়ি দেখা মাত্রই আমি বাস থেকে নেমে পড়ব। এই ভেবে রূপঙ্কর তার সিট ছেড়ে সামনের সিটে গিয়ে বসে পড়ে, এবং সেখানে বসে বাসের সাইড মিররে তাকানোর সাথে সাথে সে দেখতে পেল যে বাসটি প্রায় ভূতে ভর্তি। মরে গেলাম, এই বাসটা যে ভূতে ভরে রয়েছে। তার মানে কন্ডাক্টর আমাকে মিথ্যে বলছিল না। আমি একটা আস্ত গাধা যে হাসছিলাম। সুজাতা কতবার বলেছিল মোটরসাইকেল নিয়ে নাও, মোটরসাইকেল নিয়ে নাও, কিন্তু টাকা বাঁচানোর জন্য আমি নিলাম না। যদি ওই ট্যাক্সিটা নিয়ে নিতাম। সব হয়েছে আমার কিপটেমির জন্য। আপনার ভাড়া দিন। ভাড়া? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, কিন্তু আমাকে ছেড়ে দাও। কিন্তু এখনো গীতাপুর আসেনি। এমন করে বলছে যেন সত্যিই আমাকে ছেড়ে দেবে। রূপঙ্কর কন্ডাক্টরকে ভাড়া দেয় এবং নিজের সিটে চুপচাপ বসে থাকে। বাসটি তার গতিতে চলতে থাকে এবং কিছুক্ষণ পর বাসটি আবার থেমে যায়। তখন রূপঙ্কর দেখতে পায় তাদের বাড়িতে ভিক্ষা করতে আসা সেই গরিব মহিলাটি তার ছেলেকে নিয়ে বাসে উঠছে। আরে এরা, এখন এরাও ফেসে গেল। আরে দাদা, আপনি বাড়ি যাচ্ছেন? বাঁচবো তবেই না যাব, মানে জানি না। দাদা, আপনি এত মজা করেন। দিদি সে কথা বলেনি আমাকে। আপনি চিন্তা করবেন না, আপনি নিরাপদে বাড়ি পৌঁছে যাবেন, সেজন্যই তো আমি এসেছি। এখন একে কি করে বোঝাই যে আমাদের মধ্যে কেউই আজ বাড়ি ফিরবে না? কেবল ভগবানই আমাদের রক্ষা করতে পারেন। শুনছেন, আপনার স্টপ এসে গেছে। কি? আমি পৌঁছে গেছি? আমি পৌঁছে গেছি। তুমি যাবে না? না দাদা, আপনি যান।
আমার অনেকটা পথ বাকি। এরপর রূপঙ্কর তাড়াতাড়ি বাস থেকে নেমে পড়ে। এবং কিছুক্ষণ পরে তার বাড়িতে পৌঁছে সুজাতাকে সবকিছু বলে। কি, তুমি তুমি সত্যি ওই মহিলা আর তার সন্তানকে দেখতে পেয়েছো? হ্যাঁ, কেন? কারণ আজকে সকালেই অ্যাক্সিডেন্টে ওই দুজন মারা গেছে। কি? আচ্ছা, এখন বুঝতে পারছি কেন এই মহিলা আমাকে বলছিল যে আপনি চিন্তা করবেন না, আপনি নিরাপদে বাড়ি পৌঁছে যাবেন। সেই জন্যই তো আমি এসেছি। সুজাতা, এটা শুধুমাত্র তোমার জন্য সম্ভব হয়েছে, তোমার ভালো কাজের জন্য সম্ভব হয়েছে। আজ তোমার ভালো কাজের ফল আমি পেলাম। আমি এতটাই কিপটে যে সাহায্য করা তো দূরের কথা, মানুষকে মানুষ হিসেবে দেখাটাও ভুলে গিয়েছিলাম। তাই আজ থেকে আর কোনো কিপটেমি নয়। তাই বলি বন্ধুরা, জীবনে কাউকে সাহায্য করতে কখনো দ্বিধা করো না, কারণ কেউ জানে না কখন তোমার সাহায্য কাজে লেগে যাবে। যেমন রূপঙ্কর সুজাতার ভালো কাজের ভালো ফল পেয়েছে।